আজকের এপিসোডে রয়েছে একটা অনেক বড় ঘটনা, যেটা সায়ক পাঠিয়েছে। সায়ক চক্রবর্তী ওই আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছে এবং এত সুন্দর ঘটনাও পাঠিয়েছে যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, একটা পুরো রোমহর্ষক অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যাবেন। এছাড়াও রয়েছে একটা গরুর ভূতের ঘটনা, শুনলে বড় অবাক লাগবে। ঘটনাটা বলেওছি আমি নিজের মতন করে গুছিয়ে অন্যরকমভাবে বলেছি। সো আশা করছি আজকের এই এপিসোডটা আপনাদের অনেক ভালো লাগবে। এছাড়া আমার কাছে একটা এক্সক্লুসিভ কন্টেন্ট আছে, কমেন্টে দেওয়া রইল, লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারো। হ্যালো গৌরব, আশা করি তুমি আর প্রেত কথা ফ্যামিলির সবাই ভালো আছো। অনেকদিন পর আবার একটি ঘটনা লেখার সময় পেলাম। কাজের চাপে গত কিছুদিন ধরে একেবারেই সময় বের করতে পারিনি। অবশেষে একটু ফাঁক পেয়ে এই ঘটনাটা লিখলাম। আশা করি এবারের ঘটনাটাও সবার ভালো লাগবে। এই ঘটনাটা আমার এক বন্ধুর ছোট ভাই রনির কাছ থেকে শোনা। রনি এমনিতে বেশ হাসি খুশি এবং সাহসী ছেলে, কিন্তু কাটোয়ার সেই একটা ট্রিপ ওর সাজানো জীবনটাকে যেন একদম ওলট পালট করে দিয়েছিল। একদিন সন্ধ্যাবেলা রনির সাথে বসে কথা হচ্ছিল। বাইরে তখন মেঘলা আকাশ, চারপাশটা বেশ থমথমে। কথা বলতে বলতে রনি যখন এই হাড়হিম করা ঘটনাটা বলতে শুরু করলো, ওর গলার স্বরটাই বদলে গেল। আমি স্পষ্ট দেখছিলাম কথা বলতে বলতে ওর হাতগুলো কাঁপছে আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। সেই সন্ধ্যাবেলায় ওর কথাগুলো শোনার পর কয়েকদিন ভালো করে ঘুমোতে পারিনি। এক অদ্ভুত ভয় আর অস্বস্তি আমার রাতের পর রাত ঘুম কেড়ে নিয়েছিল। আমি জানি না এই ঘটনাটি ঠিক কতটা সত্যি বা কতটা নিখুঁত ভাবেও মনে রেখেছে, কারণ চরম আতঙ্কের মুহূর্তে মানুষের মস্তিষ্ক অনেক সময় অনেক কিছুই গুলিয়ে ফেলে। কিন্তু রনির গলার সেই অদ্ভুত কাঁপুনি আর ওর চোখের ভিতরে লুকিয়ে থাকা গভীর আতঙ্ক দেখে আমি ঘটনাটিকে আর অস্বীকার করতে পারিনি। সংশ্লিষ্ট সবার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য আমি নামগুলো পরিবর্তন করে দিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে পুরো ঘটনাটি আমি রনির মুখ থেকে যেভাবে শুনেছি ঠিক ওর জবানিতেই নিচে তুলে ধরলাম। ভূতপ্রেত নিয়ে আড্ডা মারতে আমরা সবাই ভালোবাসি। কানের কাছে হেডফোন গুজে অন্ধকার ঘরে লেপের তলায় শুয়ে অন্যের বিপদের কথা শুনতে বেশ একটা শিরশিরে আনন্দ হয়। কিন্তু সেই গল্পের অন্ধকার যখন সত্যি সত্যি নিজের ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলে, তখন আর মজা থাকে না, থাকে শুধু হাড় হিম করা ভয়। আজ 3 বছর পর সেই ঘটনার কথা বলতে বসেও আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমরা 6 জন বন্ধু, আমি মানে রনি, শুভ, আকাশ, দীপ, রিয়া আর স্নেহা। কলেজের 3rd ইয়ারের শেষে টানা কয়েকদিনের ছুটি পেয়ে ঠিক হলো শুভর মামা বাড়ি কাটোয়া যাওয়া হবে। শুভর মামারা কর্মসূত্রে কলকাতাতেই থাকেন। কাটোয়ার এই পেল্লায় বাড়িটা সারা বছর পড়েই থাকে, শুধু পুরনো কেয়ারটেকার কাকাদের বাড়ি দেখাশোনা করে। কাটোয়া স্টেশনে নেমে টোটো করে যখন আমরা শুভর মামা বাড়ির সামনে এসে দাঁড়ালাম, তখন সন্ধে নেমে গেছে। বিশাল উঁচু লোহার গেট, ভিতরে ঢুকতেই একটা সাবেকি আমলের টানা দালান, আর তার চারপাশে ঘিরে দোতলা বাড়িটা। কাদের কাকা একটা হ্যারিকেন হাতে আমাদের রিসিভ করলেন। লোকটার বয়স হয়েছে ঠিকই, কিন্তু চোখ দুটো বড্ড তীক্ষ্ণ। এসো দাদু ভাইরা, এসো দিদিমণিরা, তোমাদের জন্য দোতলার দক্ষিণের দিকের ঘরগুলো পরিষ্কার করে রেখেছি, কাকা বললেন। কাদের কাকা সিঁড়ি দিয়ে ওঠার সময় ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছিল। দোতলার দক্ষিণের ঘরগুলো বেশ বড়সড়, কিন্তু আমার চোখ গেল ঠিক উল্টো দিকে। দোতলার একেবারে উত্তরের কোণে একটা ঘর, সেটা দরজায় দুটো পেল্লায় সাইজের মরচে ধরা তালা ঝোলানো। আকাশ স্বভাবতই একটু কৌতূহলী। ও নিজের ব্যাগটা নামিয়ে রেখে উত্তরের বারান্দার দিকে পা বাড়াতেই কাদের কাকার বাজখাই গলা শোনা গেল, ওদিকে নয় ছোটবাবু। আমরা সবাই চমকে পিছনে তাকালাম। কাকা খুব ধীর কিন্তু কড়া গলায় বললেন, সারা বাড়ি ঘুরে বেড়ান, ছাদে যান, বাগানে যান, কিন্তু উত্তরের ওই কোণের ঘরটার দিকে ভুলেও পা বাড়াবেন না। ওই তালাটা যেন ওইভাবেই থাকে। দীপ হেসে বলল, কেন কাকা, ওখানে গুপ্তদণ্ড আছে নাকি? কাকা কিন্তু হাসলেন না,
মাথাটা একটু নিচু করে কাঁচুমাচু গলায় বললেন, আগে ছোটবাবু, সব কথা তো আর আমাদের চাকর বাকরদের মুখে মানায় না। তবে বড়বাবু ওই ঘরের দিকে যেতে কড়া বারণ করে গেছেন। আমাদের মতো গরিব মানুষের কথাটা একটু রাখবেন বাবু, ওদিকে ভুলেও পা বাড়াবেন না। এই বলে কাকা মাথা নামিয়ে আস্তে আস্তে নিচে নেমে চলে গেলেন। স্নেহা একটু বিরক্ত হয়ে বলল, আরে রনি, কাকা যখন বারণ করছেন তখন ওনার কথাটা শোন না। আমরা তো মোটে 2-3 দিনের জন্য একটু মজা করতে এসেছি। খামোখা বন্ধ ঘর ঘাটাঘাটি করে ঝামেলা বা কি লাভ? রাতের খাওয়া সেরে আমরা 6 জন ছাদে গেলাম আড্ডা দিতে। আকাশে মেঘলা চাঁদ, চারপাশে বড় বড় গাছপালার ছায়া, আর এক টানা ঝিঝি পোকার ডাক। মাদুর পেতে বসে আকাশ শুভর দিকে ঘুরে বলল, হ্যাঁ রে শুভ, তোর ওই উত্তরের ঘরের কেসটা কি বলতো? কাকা এমন রিয়েক্ট করলো কেন? শুভ বেশ কিছুক্ষণ চুপ করে রইল। ওর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেছে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওই ঘরটা একসময় আমার দাদুর ছিল। তোরা তো জানিস না আসলে কি হয়েছিল ওখানে। রিয়া একটু সরে বসলো শুভর দিকে, বলল, কি হয়েছিল? শুভ বলতে শুরু করলো, আসলে আমি ছোটবেলা থেকেই বাবা মায়ের সাথে কলকাতায় থাকি, কিন্তু ছুটিতে মামা বাড়িতে এলে দাদু আমাকে চোখে চোখে রাখতেন। সারা গ্রাম আমাকে নিয়ে ঘুরে বেড়াতেন। দাদু আর দিদার সম্পর্কটাও খুব সুন্দর ছিল, কিন্তু আমার যখন ওই 8-9 বছর বয়স তখন দিদার ক্যান্সার ধরা পড়ল। অনেক কষ্ট পেয়ে ভুগে ভুগে দিদা মারা গেলেন। আমরা সবাই চুপ করে শুনছি। দিদার মৃত্যুর পর দাদু পুরো বদলে গেলেন। দাদু ওই উত্তরের ঘরটায় নিজেকে বন্দি করে ফেললেন। কারোর সাথে কথা বলতেন না, কাউকে ওই ঘরে ঢুকতে দিতেন না। কাদের কাকা দরজার বাইরে 3 বেলা খাবারের থালা রেখে আসতো, আর দাদু দরজা খুলে খাবার নিয়ে নিতেন। নিজের ঘর নিজেই পরিষ্কার করতেন। কেউ উকি মারার চেষ্টা করলে সাংঘাতিক রেগে যেতেন। তো বাড়ির সবার ধারণা ছিল দিদার শোকে দাদু ডিপ্রেশনে চলে গেছেন, কিন্তু আমার সেরকম লাগতো না। শুভর গলাটা একটু কেঁপে উঠল। শুভ বলল, মাঝে মাঝে দাদুর চোখ দুটো দেখতে পেতাম। দাদুর চোখে না কোনো দুঃখ বা কান্নার ছাপ ছিল না, বরং একটা অদ্ভুত পাগলাটে জেদ ছিল। মনে হতো দাদু কোনো একটা ঘোরের মধ্যে আছেন, বা কোনো একটা ভয়ানক নেশায় উনি মেতে আছেন। তো তখন ছোট মামা এখানে এসেছিল ছুটিতে। একদিন সকালবেলা অনেক ডাকাডাকির পরেও দাদুর সাড়া পেল না। তখন কাদের কাকাকে নিয়ে গিয়ে দরজাটা ভাঙা হলো। দরজা ভাঙার পর মামা দেখল দাদু ঘরের মাঝখানে মরে পড়ে আছেন। হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু দাদুর চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে আসছিল, আর মুখটা এমন করে হা করা ছিল যেন মৃত্যুর ঠিক আগের মুহূর্তে দাদু এমন কিছু দেখেছেন যা মানুষের সহ্য করার ক্ষমতার বাইরে। দাদুর শ্রাদ্ধের জন্য বড় মামা, ছোট মামা, আমার মা সবাই তখন ওই বাড়িতে জড়ো হলো। কিন্তু রাতের বেলায় কেউ শান্তিতে ঘুমোতে পারত না। মা বলতো মাঝরাতে ওই উত্তরের বন্ধ ঘর থেকে নাকি বাড়ি গলায় কারোর মন্ত্র পড়ার আওয়াজ আসতো। ছোট মামা একদিন রাত্রিবেলা জল খেতে ওঠার সময় স্পষ্ট দেখেছিল দাদুর ঘরের সামনে একটা কুচকুচে কালো 7 ফুট লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার কোনো মুখ ছিল না, শুধু চোখের জায়গায় দুটো জ্বলন্ত লাল আংড়ার মতো আলো। বাড়ির পরিবেশটা একদম বিষাক্ত হয়ে উঠেছিল। সবসময় একটা পচা গন্ধ পাওয়া যেত দোতলায়। সবার মনে হতো কেউ একজন সারাক্ষণ তাদের উপর নজর রাখছে। বড় মামা বুঝতে পারে দাদু তন্ত্র সাধনা করতে গিয়ে দিদার আত্মার বদলে এমন কিছু একটা ডেকে এনেছে যেটা এই পৃথিবীর নয়, আর সেটা ওই ঘরেই আটকে আছে। বড় মামা আর এক মুহূর্ত দেরি করেননি। বীরভূম থেকে একজন নামকরা তান্ত্রিককে ডেকে আনেন। তান্ত্রিক ওই ঘরে ঢুকেই নাকি দরদর করে ঘামতে শুরু করেছিল। সে বড় মামাকে স্পষ্ট বলে, যা ঢুকেছে তাকে তাড়ানো আমার সাধ্য নেই, তবে আমি একে এই ঘরেই চিরকালের মতো বন্দি করে দিতে পারি। এরপর
তান্ত্রিক সারা রাত ধরে পুজো করে। দরজায় বিশেষ মন্ত্র পড়া পেরেক পুঁতে দুটো পেল্লায় তালা ঝুলিয়ে দেয়। তারপর থেকে ওই ঘরে আর কেউ ঢোকেনি। কাদের কাকা ওই জন্যই আমাদেরকে ওই ঘরের দিকে যেতে এত বারণ করছিল। শুভর কথা শেষ হতেই ছাদের উপর থেকে একটা দমকা কনকনে ঠান্ডা হাওয়া বয়ে এলো। মেঘের আড়ালে চাঁদটা ঢাকা পড়ে ছাদটা বেশ অন্ধকার হয়ে এসেছে। ঠিক সেই মুহূর্তে ছাদের নিচের দোতলার বারান্দা থেকে একটা খুব ক্ষীণ অস্পষ্ট আওয়াজ আমাদের কানে ভেসে এলো। মনে হলো পুরনো কোনো ভারী কাঠের দরজা একটু ফাঁক হলো, বা কোনো পুরনো আরামকে দ্বারা দুলছে। আমরা ছজন ছাদের একবারে ধারে গিয়ে নিচের দোতলার বারান্দার দিকে উঁকি মারলাম। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। আকাশ ফিসফিস করে বলল, আওয়াজটা কোথা থেকে এলো রে? আমি খুব সাবধানে কাঁপা গলায় বললাম, মনে হলো উত্তরের বারান্দা থেকে। ছাদের উপর ওই আওয়াজটা শোনার পর আমাদের আড্ডাও খানিক ব্যাকআপ হয়ে গেল। সেদিন রাতে আর কেউ উত্তরের বারান্দার দিকে যাওয়ার সাহস দেখায়নি। কিন্তু আসল গন্ডগোলটা বাঁধল ঠিক তার 2 দিন পর। তৃতীয় দিন রাতে প্রায় ওই 2:30 নাগাদ বাইরে তুমুল বৃষ্টির সাথে ঘন ঘন বাজ পড়ছে। সন্ধ্যা থেকেই লোডশেডিং, ইনভার্টারটাও ঘন্টাখানেক আগে জবাব দিয়ে দিয়েছে। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় আমরা 6 জন গোল হয়ে বসে আড্ডা মারছিলাম, কিন্তু কারো মনে কোনো শান্তি নেই। ওই বাড়ির দম বন্ধ করা পরিবেশটা যেন আমাদেরও চেপে ধরছিল। হঠাৎ করে আকাশ উঠে দাঁড়িয়ে বলল, আর ভালো লাগছে, চল না ভাই উত্তরের ওই ঘরটা আজকে রাতে খুলে দেখি। কাদের কাকা তো নিচে নাক ডাকি ঘুমোচ্ছে। শুভ আঁতিয়ে উঠল, এই তুই কি পাগল হয়েছিস? তোকে বললো না যে দাদু ওখানে কিভাবে মারা গেছিল? প্লিজ ভাই ওই ঘরের দিকে যাস না। কিন্তু আকাশ আর দীপ তখন অ্যাডভেঞ্চারের নেশায় ফুটছে। দীপ বলল, আরে ভাই তোর দাদু মারা গেছেন কত বছর আগে, ওখানে এখন আর ইঁদুর আরশোলা এগুলো ছাড়া কিচ্ছু নেই। কাকা হয়তো ওই ঘরে নিজের জিনিসপত্র লুকিয়ে রাখে, দেখ তাই জন্য আমাদের আদিকালের ভূতের ভয় দেখাচ্ছে। চল তো। রিয়া আর স্নেহা ভয় প্রায় গুটিয়ে গেছিল। স্নেহা কাঁদো কাঁদো গলায় বলল, না তোরা যাচ্ছিস যা, আমরা কিন্তু যাব না। আমি বুঝলাম আকাশ যা ঘাটতারা ছেলে, ও একা হলেও যাবে, আর এই বিশাল পুরনো অন্ধকার বাড়িতে আলাদা আলাদা থাকাটা বোকামি হবে। অগত্যা আমি বললাম, ঠিক আছে চল, কিন্তু দেখ সবাই কিন্তু একসাথে যাব, কেউ একা ঘরে থাকবো না। আমরা সবাই 4টে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে পা টিপে টিপে উত্তরের বারান্দায় এসে দাঁড়ালাম। বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার আওয়াজে আমাদের পায়ের শব্দ ঢাকা পড়ে যাচ্ছিল। ঘরটার সামনে দাঁড়াতেই একটা অদ্ভুত কনকনে ঠান্ডা স্রোত গায়ে এসে লাগলো, আর তার সাথেই নাকে এলো একটা বিচ্ছিরি গন্ধ। বহুদিনের পুরনো স্যাঁতস্যাঁতে ধুলো আর পচা মাংসের গন্ধ মেশালে যেরকম একটা গন্ধ হয়, ঠিক সেরকম। রিয়া নাক চেপে ধরল। দরজায় সে পেল্লাই দুটো মরচে ধরা তালা ঝুলছে। তালা দুটো এতই বড় যে ঘামেরে ভাঙতে গেলে সারা বাড়ি জেগে যাবে। কিন্তু আকাশের মাথায় অন্য বুদ্ধি ছিল। ও আগে থেকেই খেয়াল করেছিল যে তালাগুলো মারাত্মক জং ধরা, তার স্ক্রুগুলোতেও জং ধরেছে, এবং দরজার ফ্রেমের কাঠটাও বেশ পচে নরম হয়ে গেছে। আকাশের ব্যাগে ওর বাইকের একটা ছোট্ট টুল কিট থাকে সবসময়। ও সেখান থেকে একটা স্ক্রু ড্রাইভার আর প্লাস বের করলো। তারপর তালা ভাঙার বদলে সেই পচা কাঠ থেকে স্ক্রুগুলোকে নিঃশব্দে ঘষে ঘষে তুলতে শুরু করলো। মিনিট 10 কসরতের পর পচা কাঠ থেকে স্ক্রুগুলো আলগা হয়ে গেল। একটা টান মারতেই তালা শুদ্ধ লোহার কড়াটা ওর হাতে খুলে এলো। আকাশ ভারী কাঠের দরজাটায় হাত রেখে একটু চাপ দিল। একটা গা শিরশির করা আওয়াজ করে এত বছর পর শুভ দাদু সেই অভিশপ্ত ঘরের দরজাটা খুলল। বাজ পড়ার আওয়াজে সেই শব্দটা নিচে কাকার ঘর অব্দি পৌঁছল না ঠিকই, কিন্তু আমাদের বুকের ধুকপুকানিটা বাড়িয়ে দিল।
আমরা একে একে ঘরের ভিতর ঢুকলাম। বিশ্বাস করো, ঘরের মধ্যে পা রাখতেই মনে হলো যেন কোনো কোল্ড স্টোরেজে ঢুকেছি। বাইরের চেয়ে টেম্পারেচার অন্তত 10 ডিগ্রি কম। মোবাইলের আলো এদিক ওদিক ফেলতেই আমাদের চোখ ছানা বড়া হয়ে গেল। পুরো ঘরটা ধুলোয় ভর্তি, কিন্তু ঘরের ঠিক মাঝখানটা একদম পরিষ্কার। সেখানে মেঝেতে সিঁদুর, কালো হয়ে যাওয়া শুকনো কিছু জবা ফুল আর কিছু অদ্ভুত দেখতে হাড়গোড় দিয়ে একটা বিশাল বড় চক্র আঁকা। আর সেই চক্রের ঠিক মাঝখানে রাখা একটা বীভৎস দর্শন কালো পাথরের মূর্তি। মূর্তিটার মুখটা ঠিক মানুষের মতন নয়, কেমন যেন একটা বিকৃত পশুর মতন। রিয়া আমার হাতটা খামচে ধরে ফিসফিস করে বলল, রনি, আমার না একদম ভালো লাগছে না, প্লিজ চল ফিরে যাই। আমি আকাশকে বললাম, দেখা হলো তো, এবার চল, শুভর মামা জানতে পারলে কিন্তু পুলিশে দেবে। ঠিক সেই মুহূর্তেই ঘরের একদম কোণের দিক থেকে একটা আওয়াজ এলো। আমরা চমকে আলো ঘোরাতেই দেখলাম একটা পুরনো কাঠের ইজি চেয়ার নিজে থেকেই দুলছে, যেন কেউ এইমাত্র ওটার উপর থেকে উঠে দাঁড়ালো। এই দৃশ্য দেখে হঠাৎ করে স্নেহার ডুকরে কেঁদে উঠল। ও কাঁপতে কাঁপতে আঙুল দিয়ে ঘরের ডান দিকের দেওয়ালের দিকে দেখাচ্ছিল। দেওয়াল জুড়ে একটা প্রমাণ সাইজের পুরনো আয়না লাগানো। আমরা 6 জন আয়নার সামনে দাঁড়িয়ে মোবাইলের টিমটিমে আলোয় দেখলাম আমাদের আয়নার ভিতরে 6 জনের প্রতিবিম্বের ঠিক পিছন দিকে আরেকজন দাঁড়িয়ে আছে। প্রায় 7 ফুট লম্বা একটা কুচকুচে কালো ছায়া। তার কোনো অবয়ব নেই, শুধু চোখের জায়গায় দুটো গনগনে লাল আংড়া জ্বলছে। আর সেই লাল চোখ দুটো আয়নার ভিতর দিয়ে সোজা শুভর দিকে তাকিয়ে আছে। আর সে পচা মাংসের গন্ধটা এক লহমায় 10 গুণ বেড়ে গেল। আমাদের কানের কাছে একদম স্পষ্ট একটা ফাটা বাঁশের মতো গলায় কেউ ফিস ফিস করে বলল, এসেছিস দাদু ভাই, অনেক দিন পর এলিছে। আর 1 সেকেন্ডও দাঁড়াইনি আমরা। কে কাকে ফেলে পালাবো তার কোনো ঠিক নেই। রিয়া আর স্নেহা তো প্রায় ছিটকে বেরিয়ে এলো। দরজাটা খোলা রেখেই আমরা দৌড় দিলাম দক্ষিণের বারান্দার দিকে। নিজেদের ঘরে ঢুকে হুড়মুড় করে দরজা বন্ধ করে ছিটকিনি তুলে দিলাম। সারা রাত আমরা 6 জন ঘাটের উপর জড়সড় হয়ে বসেছিলাম। কারোর মুখে কোনো কথা নেই, শুধু বাইরে বৃষ্টির আওয়াজ। আর তার মধ্যেই খুব স্পষ্ট শুনতে পাচ্ছিলাম বারান্দা দিয়ে কেউ একজন খুব ভারী পায়ে হেঁটে বেড়াচ্ছে। পায়ের আওয়াজটা আমাদের দরজার সামনে এসে দাঁড়ালো। আমরা নিঃশ্বাস বন্ধ করে বসে আছি। দরজার নিচ থেকে দেখলাম বাইরে একটা কালো ছায়া এসে দাঁড়িয়েছে। মনে হচ্ছে যেন কেউ দরজার ওপাশ থেকে খুব কষ্ট করে ঘর ঘর করে লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে। এই ঘটনাটার পর আমরা সকলেই খুব ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে গিয়ে পরদিন সকালেই আমরা ব্যাগ গুছিয়ে প্রথম ট্রেনটা ধরেই কলকাতায় ফিরে আসি। কাদের কাকে একটা মিথ্যে অজুহাত দিয়েছিলাম যে আমার বাবার খুব শরীর খারাপ, এমার্জেন্সি হয়ে গেছে। তো আমরা ভেবেছিলাম যে কলকাতা ফিরে এলে হয়তো এই দুঃস্বপ্ন থেকে চিরকালের মতন মুক্তি পাবো, কিন্তু আমরা তখনও জানতাম না যে আসল খেলাটা সবে শুরু হয়েছে। কাটোয়ার ওই পুরনো ঘরটা থেকে দাদুর ডেকে আনা ওই জিনিসটা আমাদের ছায়ার সাথে সাথে কলকাতাতেও চলে এসেছে। কাটোয়া থেকে ফেরার পথে ট্রেনের জার্নিতে আমরা কেউই কারোর সাথে কথা বলিনি। সারা রাত এক ফোঁটা ঘুম না হওয়ায় সবারই চোখের নিচে গভীর কালি পড়েছে। শিয়ালদা স্টেশনে নেমে যখন চেনা শহরের কোলাহল, ট্রাফিকের আওয়াজ আর লোকজনের ভিড় দেখলাম, তখন যেন বুকে একটু বল পেলাম। মনে হলো, যাক বাবা, এই অভিশপ্ত পুরনো বাড়ি আর দাদুর সেই ঘরটার থেকে তো অন্তত দূরে চলে এসেছি। দিনের আলোয় সে রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা যেন একটু একটু করে ফিকে হতে শুরু করলো। বাড়ি ফিরে প্রথমে স্নান করলাম, তারপর একটা লম্বা ঘুম দিলাম।
ঘুমের দরকার ছিল। ভেবেছিলাম হয়তো সবটাই আমাদের মনের ভুল বা কোনো হ্যালুসিনেশন ছিল, কিন্তু আমি তখনও জানতাম না যে কোনো কিছুকে মুক্তি দিলে সে এত সহজে পিছন ছাড়ে না, কারণ এর আগে এমন কোনো অভিজ্ঞতা আমার কখনো হয়নি। ঘটনা শুরু হলো কাটোয়া থেকে ফেরার ঠিক 2 দিন পর। রাত তখন প্রায় 3টে। আমি গভীর ঘুমে। আমার মাথার কাছে মোবাইলটা একবার বেজে উঠল। ঘুম ভাঙল। স্ক্রিনে জল করছে আকাশের নাম। আকাশ এমনিতে ভীষণ ক্যাজুয়াল আর সাহসী ছেলে, রাত বিরেতেও সচরাচর কাউকে ফোন করে না। তো আমি ফোনটা ধরলাম। ঘুম জড়ানো গলায় ফোনটা ধরতেই ওপাশ থেকে একটা গোঙানির মতো আওয়াজ এলো। আমি বললাম যে, হ্যালো আকাশ। ফোনের ওপাশ থেকে আকাশ বলল, রনি ভাই, আমাকে বাঁচা। আকাশের গলাটা এমন ভাবে কাঁপছে যে আমি প্রথমে চিনতেই পারিনি। আমার ঘুম উড়ে গেল এরকম আওয়াজ শুনে। ধরফর করে বিছানায় উঠে বসলাম। বললাম, কিরে কি হয়েছে, কাঁদছিস কেন? ফোনের উপাস থেকে আকাশ বলল যে, ভাই ও আমার ঘরে এসেছে, কাটোয়ার জিনিসটা আমার ঘরে। আকাশ হাঁপাচ্ছিল। ওর ব্যাকগ্রাউন্ড থেকে একটা অদ্ভুত খসখসে আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমি। গলা নামিয়ে বললাম যে, শান্ত হ আগে, শান্ত হ। কি বকছিস তুই? তুই তো নিজের বাড়িতে আছিস, নিজের ঘরে আছিস, হয়েছেটা কি খুলে বল। এরপর আকাশে বলল, তাতে আমার ভয় লাগতে শুরু করলো। আকাশের ঘরের একটা কোণে নাকি একটা পুরনো দিনের ভারী কাঠের আলমারি আছে। রাত্রিবেলা ওর ঘুম আসছিল না। ও শুয়েছিল, এপাশ ওপাশ করছিল। হঠাৎ করে ও শুনতে পায় ওই কাঠের আলমারির ভিতর থেকে একটা খামচে ধরার আওয়াজ আসছে, যেন কেউ আলমারির ভিতর থেকে নখ দিয়ে আলমারির ভিতরের কাঠ আঁচড়াচ্ছে। প্রথমে ও ভেবেছিল ইঁদুর, উঠে গিয়ে পাল্লায় একটা থাপ্পড় মারে, কিন্তু আওয়াজটা তখন থেমে গেলেও ও যেই আবার বিছানায় এসে শুয়েছে, আবার সে আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো? আকাশ বলল, আমি বিরক্ত হয়ে আলমারির দরজাটা হ্যাঁচকা টান মেরে খুলি। রনি, বিশ্বাস কর, আমার আলমারির ভিতর আমার কোনো জামা কাপড় ছিল না। তার বদলে ভিতর থেকে ঝুলছিল একটা পচা স্যাঁতস্যাঁতে লাল পেরে শাড়ি, আর ঠিক সেই কাটোয়ার ঘরের মতো একটা পচা মাংসের না উদ্ভট গন্ধ পুরো ঘরটা ছড়িয়ে গেল। আমি ঢোক গিলে বললাম, তারপর? শাড়িটার ভিতর থেকে হঠাৎ 2টো বরফের মতো ঠান্ডা শুকনো হাত বেরিয়ে এলো ভাই। হাত দুটো আমার গলাটা চেপে ধরে আলমারির ভিতর আমাকে টানতে শুরু করেছিল। আমি ঝটকা মেরে ছিটকে বেরিয়ে এসেছি ভাই। ঘরের দরজা খুলে বারান্দায় চলে এসেছি। আমি আর ওই ঘরে ঢুকবো না ভাই। ও ভিতরেই আছে, ভিতরে আলমারির ভিতর বসে আছে ভাই। আমি স্পষ্ট ওর নিঃশ্বাসের আওয়াজ পাচ্ছি। সেদিন রাতে আমি আর ঘুমোতে পারিনি। এমন কথা শুনলে ঘুম হয় নাকি? সকাল হতেই আমি বেরিয়ে পড়লাম। আকাশকে নিয়ে আমাদের পাড়ার একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। আকাশের চোখের কোণ দুটো বসে গেছে, গলার কাছে একটা কালছিটে দাগ। ওগুলো যে ওর নিজের হাতের দাগ নয় সেটা তো বোঝাই যাচ্ছে। আমরা যখন বসে আলোচনা করছি যে করা কি যায়, তখনই রিয়ার ফোন এলো। রিয়ার গলাটা খুব চিন্তিত। রিয়া বলল, স্নেহা আমাদের কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছে না। আমি ওর মাকে ফোন করেছিলাম। কাকিমা বলল, স্নেহা নাকি কাল রাত থেকে বাথরুমের দরজা বন্ধ করে বসে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না। আমরা আর এক মুহূর্ত দেরি করলাম না, সোজা স্নেহার বাড়ি ছুটলাম। স্নেহার মা আমাদের দেখে কেঁদে ফেললেন। বললেন, দেখ না বাবা, কাল রাত থেকে মেয়েটার কি হলো, বাথরুমের এক কোণে বসে আছে, কিছুতেই বেরোচ্ছে না। তো আমরা গিয়ে স্নেহাকে অনেক বোঝালাম। জোর করে বাথরুমের দরজা খুলিয়ে স্নেহাকে বাইরে বের করে আনলাম। স্নেহার এরকম অবস্থা দেখে আমাদের বুক কেঁপে উঠল। স্নেহার ওই সুন্দর মুখটায় যেন কোনো রক্ত নেই, ফ্যাক ফ্যাক করছে মুখটা, চোখের দৃষ্টি শূন্য। আমি ওর হাতটা ধরে বললাম, স্নেহা কি হয়েছে? বাথরুমে কি করছিলি তুই? স্নেহা
স্নেহা এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, ও আমার মুখটা নিতে চায় রনি, ও আমাকে ছাড়বে না। রিয়া ওকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলল, কে তোর মুখ নিতে চায়, কি বলছিস এসব? স্নেহা হঠাৎ করে আমার হাতটা শক্ত করে চেপে ধরলো। ওর নখগুলো যেন আমার চামড়ায় বসে যাচ্ছিল, আমার ব্যথা লাগছিল। ও বলল, কাল রাতে আমি বাথরুমে মুখ ধুচ্ছিলাম, কলটা বন্ধ করে যে আয়নার দিকে তাকিয়েছি দেখলাম আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু আয়নার ভিতরের আমিটা আমার দিকে তাকিয়ে হাসছে। আমি ভয়ে এক পা পিছিয়ে গেলাম, কিন্তু আয়নার ভিতরের আমিটা একটুও নড়ল না। স্নেহার গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বেরোচ্ছিল। তারপর বলল, তারপর আয়নার ভিতরের মেয়েটা ওর নিজের মুখের চামড়াটা নখ দিয়ে টেনে ছিঁড়তে শুরু করলো রনি। আর সেই লাল টক টকে চোখ দুটো আমার দিকে তাকিয়ে রইল। আমি আকাশের দিকে তাকালাম। দুজনের চোখেই তখন চরম আতঙ্ক। আমরা বুঝতে পারছিলাম যে কাটোয়া থেকে আমরা একা ফিরিনি এবং আমাদের সাথে এমন কিছু ফিরেছে যা আমাদের একজন একজন করে শেষ না করা পর্যন্ত থামবে না। স্নেহার বাথরুমের ওই ভয়ঙ্কর ঘটনার পর আমরা নিজেদের সামলে রাখতে পারছিলাম না। রিয়া তো ভয়ে কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছিল। আকাশ স্নেহার বাড়ির সোফায় মাথা গুঁজে বসে থর থর করে কাঁপছিল। আমার মনে হচ্ছিল এই বুঝি আমাদের সবার শেষের শুরু। হঠাৎ করেই আমার দ্বীপের কথা মনে পড়ল। আমরা তো সবাই কিছু না কিছু ফেস করেছি, কিন্তু দ্বীপ, ও তো কাটোয়া থেকে ফেরার পর একটাও ফোন করেনি। তড়িঘড়ি পকেট থেকে ফোন বের করে দ্বীপকে ডায়াল করলাম। একবার, দুবার, তিনবারের বেলায় দ্বীপ ফোনটা ধরল। বললাম, হ্যালো দ্বীপ, তুই ঠিক আছিস ভাই? আমার গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছিল না। ওপাশ থেকে একটা ভারী ক্লান্ত নিঃশ্বাসের আওয়াজ এলো। রনি, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না রে। দ্বীপের গলাটা এতটাই শুকনো আর বসা মনে হচ্ছিল, যেন মনে হচ্ছিল কোনো বয়স্ক লোক কথা বলছে। কি বলছিসটা কি আজে বাজে? কি হয়েছেটা কি তোর? আমি প্রায় চিৎকার করে উঠলাম। দ্বীপ একটা ঢোক গেলে বলতে শুরু করলো, কাল রাতে আমার একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে ভাই। আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলি, ঘরের সিলিং ফ্যানটা দেখি, কিন্তু আমার শরীরের একটা আঙুলও নাড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ আমাকে আঠা দিয়ে বিছানার সাথে চিপকে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, বোবাই ধরা যেটাকে বলে, তোর স্লিপ প্যারালিসিস? আমি প্রথমে সেটাই ভেবেছিলাম, কিন্তু তারপর ফিল করলাম আমার বুকের উপর খুব ভারী আর ঠান্ডা একটা কিছু বসে আছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আর ঠিক সেই কাটোয়ার ঘরের মতো পচা মাংসের উৎকট গন্ধটা আমার সারা ঘরে ছড়িয়ে পড়ল। আমি চোখ ঘোরাতে পারছিলাম না, কিন্তু বুঝতে পারছিলাম জিনিসটা আমার বুকের উপর বসে আমার মুখের একদম কাছে ঝুঁকে পড়েছে। আর তারপর একটা ফাটা বাঁশের মতো গলা আমার কানের কাছে হিস হিস করে বলল, তোর রক্ত খুব মিষ্টি রে, তোকে সবার শেষে খাবো। আমি আর চোখে শুধু দেখতে পেয়েছিলাম অন্ধকারের মধ্যে দুটো গনগনে লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে। দ্বীপের কথা শুনে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি ওকে বললাম, এক্ষুনি রেডি হ, আমরা সবাই মিলে শুভর বাড়ি যাচ্ছি। ওকে বলতেই হবে যে এর থেকে বাঁচার উপায় কি। আমরা 5 জন মিলে শুভর ফ্ল্যাটে পৌঁছলাম। ওর মা দরজা খুললেন। কাকিমার মুখটা খুব থমথমে হয়ে আছে। বললেন, শুভর কাল রাত থেকে জ্বর এবং শুভ বেহুশ হয়ে গেছে। 104 ডিগ্রি জ্বর, ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে। ঘরের মধ্যে শুধু আবল তাবল বকছে। আমরা সোজা শুভর ঘরে গিয়ে ঢুকলাম। ঘরে পা রাখতেই একটা অদ্ভুত ঠান্ডা স্রোত গায়ে এসে লাগলো। এসি বন্ধ, তাও ঘরটা অস্বাভাবিক ঠান্ডা। শুভ লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে, ওর কপালটা জ্বরে পুড়ে যাচ্ছে। আমাদের গলার আওয়াজ পেয়ে শুভ আস্তে আস্তে চোখ খুলল। ওর চোখ দুটো জবা ফুলের মতো লাল। আমাদের দেখে ও কাঁপা কাঁপা হাতে
আমার হাতটা চেপে ধরল। রনি, ও চলে এসেছে রে, ও আমাদের কাউকে ছাড়বে না। আমি বললাম, শান্ত হ, শান্ত হ, আমরা আছি তো, তুই কি দেখেছিস বল। আমি ওকে সাহস দেওয়ার চেষ্টা করলাম, যদিও আমি নিজেই ভয় পেয়ে আছি। শুভ চোখ বুঝে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কাল রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি ভাই। দেখলাম আমি কাটোয়ার ওই উত্তরের বারান্দায় দাঁড়িয়ে আছি, আর দাদু আমার সামনে দাঁড়িয়ে। দাদুর সারা শরীর রক্তে মাখামাখি। দাদু আমার দিকে তাকিয়ে হাউ করে কাঁদছে আর বলছে, ও তো দিদা নয় রে, আমি খুব বড় ভুল করেছিলাম, ও একটা পিশাচ, তোরা পালা। আমি প্রথমে ভেবেছিলাম এটা শুধু স্বপ্ন, কিন্তু আজ সকালে যখন আমার জ্বরটা একটু কমলো, আমি স্পষ্ট দেখেছি আমি বাথরুম যাওয়ার জন্য যখন খাট থেকে নামি, আমার ঘরের দরজা থেকে শুরু করে আমার বিছানা পর্যন্ত মেঝের উপর কাদা মাখা ভিজে ভিজে পায়ের ছাপ, ছোট ছোট পায়ের ছাপ। কেউ যেন আমার বিছানার চারপাশে গোল হয়ে ঘুরেছে সারা রাত। আমি মেঝের দিকে তাকালাম। কাকিমা হয়তো সকালে ঘর মুছে দিয়েছেন, তাই এখন কোনো ছাপ নেই, কিন্তু শুভর ওই লাল টকটকে চোখ আর কনকনে ঠান্ডা ঘরটা বুঝিয়ে দিচ্ছিল যে বিপদ আমাদের একেবারেই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। শুভ আমার হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, রনি, কাল রাতেও তোদের কাছে গেছিল, আজ রাতেও তোর কাছে যাবে, সাবধানে থাকিস। শুভর বাড়ি থেকে ফেরার সময় রাত প্রায় 8টা। আমরা 5 জনেই ঠিক করেছিলাম যে আজ যে যার বাড়িতে সাবধানে থাকবো, কিন্তু মনে মনে সবাই জানতাম যে সাবধানে থাকাটা তো আসলে একটা মিথ্যে সান্ত্বনা মাত্র। দরজা জানলা বন্ধ করে দিলেই যে সেই জিনিসটাকে আটকানো যাবে না, সেটা গত কয়েকদিনে আমরা হাড়ে হাড়ে বুঝে গেছি। রাত তখন 11:45। আমি নিজের ঘরে বসে ল্যাপটপে কিছু একটা করার চেষ্টা করছিলাম। মন ঘোরাতে হঠাৎ করে রিয়ার ফোন এলো। ফোন ধরতেই রিয়া চিৎকার করে উঠল ওপাশ থেকে, বাঁচা বাঁচা বলে। আমি চমকে উঠে বললাম যে, ওই যেটা কি বলবি? রিয়া ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, রিয়া ল্যাপটপে কাজ করছিল। রিয়ার ল্যাপটপ স্ক্রিনে একটা অবয়ব দেখা যাচ্ছে, যে অবয়বটা আসলে রিয়ার পিছনে দাঁড়িয়ে আছে। স্ক্রিনে সেটা রিফ্লেকশন আসছে, কিন্তু পিছন ঘুরতেই রিয়া তাকে দেখতে পাচ্ছে না। আমি চিৎকার করে বললাম, ল্যাপটপটা বন্ধ করে দিয়ে ঘর থেকে বেরিয়ে যা। কিন্তু রিয়া জানালো ওর মা বাবার ঘরের দরজা বাইরে থেকে কেউ লক করে দিয়েছে, আর একা রিয়া ওর নিজের ঘরে আটকে গেছে। এরপর হঠাৎ করে একটা বিকট যান্ত্রিক আওয়াজ হলো ফোনের উপাস থেকে, যেন কেউ রিয়াকে সজোরে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর ফোনটা কেটে গেল। আমি পাগলের মতন আবার কল করলাম, কিন্তু ফোনটা সুইচ অফ। রিয়ার ফোনটা কাটার পর আমার সারা শরীর থরথর করে কাঁপছে। ঠিক সেই মুহূর্তেই আমার ঘরের লাইটটা কয়েকবার দপদপ করে নিভে গেল। লোডশেডিং নয়, ভোল্টেজ কমে গেছে। হঠাৎ করেই আমার ঘরে একটা পচা মাংসের গন্ধ ভেসে এলো, আর তার সাথে ঘরের তাপমাত্রাটা অস্বাভাবিকভাবে কমে এলো। আমি খাটের উপর কুঁকড়ে বসে আছি। হঠাৎ শুনলাম আমার ঘরের মেঝাতে কেউ হাঁটছে। মনে হলো কেউ একজন কাঁদার উপর দিয়ে খালি পায়ে হাঁটলে যেমন আওয়াজ হয় তেমন কিছু হচ্ছে। আমি টর্চ জ্বেলে মেঝের দিকে দিলাম। আমার রক্ত হিম হয়ে গেল। মেঝের উপর রক্ত মাখা কাদা পায়ের ছাপ। ছাপগুলো আমার ঘরের দরজা থেকে আমার খাটের দিকে গিয়ে এসছে, কিন্তু ঘরের মধ্যে আমি ছাড়া আর কেউ নেই। আমি চিৎকার করতে চাইলাম, বুঝলাম যে আমার সাথেও এবার একই ঘটনা ঘটছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। পায়ের ছাপগুলো ঠিক আমার বিছানার পাশে এসে থামলো। তারপর আমি অনুভব করলাম আমার খাটের তোষকটা একদিকে একটু ডেপে গেল, যেন কেউ একজন ঠিক আমার পাশেই আমার বিছানায় এসে বসেছে। আমার কানের একদম কাছে একটা নিঃশ্বাস পড়ল, আর একটা গলার স্বর আমায় ফিস ফিস করে বলল, অনেক পালিয়েছিস, এবার ফেরার পালা। অনেক পালিয়েছিস, এবার ফেরার পালা। দাদু ভাইরা,
তোদের দাদু যে তোদের ডাকছে। হঠাৎ আমার মনে হলো আমার গলাটা কেউ যেন সজোরে চেপে ধরেছে। আমার দম বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই আমার হাতের ধাক্কায় টেবিলের উপর থাকা ছোট্ট গণেশের মূর্তিখানা নিচে পড়ে গেল। একটা জোরালো শব্দ হতেই সে অদৃশ্য চাপটা আলগা হয়ে গেল। আমি কোনো মতে ঘর থেকে বেরিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। সারা শরীর ঘামছে। কিছুক্ষণ পর দীপের ফোন এলো, জানালো আকাশ আর স্নেহার অবস্থা খুব খারাপ। আমরা বুঝতে পারলাম আমাদের হাতে আর সময় নেই। আজ রাতের মধ্যেই যদি কোনো ব্যবস্থা না করি, কালকের সূর্য আমাদের কারোর কপালেই জুটবে না। ভোর হওয়ার আগেই আমরা সবাই শুভদের বাড়িতে জড়ো হলাম। রিয়া কোনো মতে প্রাণ হাতে করে পালিয়ে এসেছে। ওর গলায় 5টা আঙুলের কালশিটে দাগ দেখা যাচ্ছে। শুভ তখন জ্বরের ঘোরে কাঁপছে। বড় মামা সকালে আমাদের এই দশা দেখে আর সত্যটা লুকিয়ে রাখতে পারলেন না। তিনি বললেন, তোরা যে কি বিপদ ডেকে এনেছিস তোরা জানিস না। আমি একজন পীর বাবাকে চিনি, যিনি এইসব অশুভ শক্তি নিয়ে ডিল করেন। আজ ওনার কাছে যেতেই হবে। বড় মামার কথা শুনে আমরা আর এক মুহূর্ত দেরি করলাম না। গাড়ি ভাড়া করে আমরা 6 জন মিলে আর বড় মামা রওনা হলাম হাওড়ার দিকে। শুভর কিন্তু তখনও ধুম জ্বর ও গাড়ির পিছনে আছো অবস্থায় হয়ে আছে। রিয়ার গলাটা ওড়না দিয়ে ঢাকা, কারণ কাল রাতে সে কালশিটে দাগগুলো দেখলে যে কেউ আঁতকে উঠবে। হাওড়া স্টেশনের কাছে একটা পুরনো ঘিঞ্জি গলি পেরিয়ে আমরা একটা জরাজীর্ণ দরগার পাশে এসে একটা একচিলতে ঘরে পৌঁছলাম। ঘরটা অন্ধকার। ঘরের ভিতরে কোনায় একটা ছোট্ট প্রদীপ জ্বলছে। ঘরের ভিতর তীব্র সুগন্ধি ধুনোর গন্ধ। ভিতরে একজন বয়স্ক মানুষ বসে আছেন, সাদা দাড়ি, পরনে লুঙ্গি এবং সাদা পাঞ্জাবি, এবং উনি সেই পীর বাবা। আমরা ঘরে পা রাখতেই পীর বাবা মাথা তুলে তাকালেন। ওনার চোখের দৃষ্টি এতটাই গভীর যে মনে হচ্ছিল উনি আমাদের শরীরের ভিতর থাকা ভয়টাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন। আমাদের কারোর মুখে একটা কথা বলার আগেই উনি খুব শান্ত গলায় বললেন, উত্তরের সেই বন্ধ দরজাটা খুলেছিস কেন তাহলে? যে ঘরের দরজা অনেক আগে বন্ধ হয়েছিল। শয়তানটাকে টেনে আনার কোনো মানে ছিল? আমরা সবাই পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। বড় মামা নিচু গলায় বললেন যে, এখন কি করণীয়? এরপর পীর বাবা তাড়াতাড়ি একটা মাটির পাত্রে কিছু জল পড়া ধুনো নিয়ে আমাদের চারিদিকে ছিটিয়ে দিলেন। ঘরটা একটা অদ্ভুত গর্জনে কেঁপে উঠল, যেন কোনো অদৃশ্য জন্তু যন্ত্রণায় কাতরাচ্ছে এমন একটা আওয়াজ। পীর বাবা আমাদের কাছে ডেকে বললেন, শোনো বাচ্চারা, তোমরা যাকে দাদু ভাবছো ওটা দাদু নয়, ওটা এক আদিম পিশাচ, যাকে তোমাদের দাদু ভুল তন্ত্র ক্রিয়া করে ডেকে ফেলেছিলেন। ও তোমাদের রক্ত চিনে নিয়েছে। আজ রাত বার হলে তোমরা আর কেউ বাঁচতে না। এরপর পীর বাবা 6টা রূপোর তাবিজ বের করলেন। অনেকক্ষণ ধরে কিছু মন্ত্র পড়ে তিনি নিজের হাতে আমাদের প্রত্যেকের গলায় সে তাবিজগুলো পরিয়ে দিলেন। মনে রাখবে, এই বলে পীর বাবা খুব কড়া চোখে আমাদের দিকে তাকালেন এবং বললেন যে, এই তাবিজ হলো তোমাদের বর্ম। ওই শয়তান তোমাদের আশেপাশে ঘুরবে ঠিকই, তোমাদের পরিচিত মানুষের গলা নকল করে ডাকবে ঠিকই, ভয় দেখাবে, কিন্তু এই তাবিজ যতদিন তোমাদের শরীরে ছোঁয়া থাকবে সে তোমাদের কিচ্ছু করতে পারবে না। তবে একটা কথা মাথায় রেখো, যেদিন ওই পিশাচ এই মায়া কাটিয়ে চিরতরে বিদায় নেবে, সেদিন এই তাবিজ নিজে থেকেই তোমাদের শরীর থেকে খসে পড়বে। তার আগে যদি কোনোদিন ভুল করেও এটা শরীর থেকে আলাদা হয়, তবে জানবে সেদিনই তোমাদের মৃত্যু। এরপর আমরা পীর বাবাকে প্রণাম করে বেরিয়ে আসি। উনি শুভর দিকে তাকিয়ে ভারী গলায় বলেন, বেটা, তোর দাদুর রুহু এখনো ওই ঘরের অন্ধকারে ছটফট করছে। সময় করে একবার ওখানে কোনো পাক সাফ দোয়া দুরুদ বা শুদ্ধি পুজোর ব্যবস্থা করিস, না হলে ওই বুড়ো মানুষটা কোনোদিনও মুক্তি পাবে না, চিরকাল ওই পিশাচের গোলাম হয়ে আটকে থাকবে। আজ এই ঘটনার পর 3 বছর হয়ে গেছে। আমরা 6 জন আজও বেঁচে আছি, কিন্তু আমাদের জীবনটা আর আগের মতন নেই। এই 3 বছরে আমাদের প্রত্যেকের জীবন দিয়ে এক এক করে বয়ে গেছে বিভীষিকার ঝড়। প্রথম 1.5 বছর আমাদের জন্য ছিল নরকবাসের মতন। পীর বাবার কথা মিলেও গিয়েছিল অক্ষরে অক্ষরে। আমরা স্নান করার সময় ওই তাবিজ গলা থেকে খুলতাম না। তা সত্ত্বেও মাঝরাতে জানলার বাইরে সে পচা মাংসের গন্ধ পেতাম, অদ্ভুত সব শব্দ শুনতাম। কিন্তু পীর বাবা বলেছিলেন, ওই পিশাচটা যে আমাদের মায়া কাটাতে শুরু করবে তার লক্ষণ হবে ওই তাবিজ। এক এক করে ধীরে ধীরে আমাদের সবার গলা থেকেই
সেই তাবিজ বা মাদুলি খসে পড়ে যায়, এবং ওই মাদুলি খসে পড়ে যাওয়ার পর থেকে আমরা আর সেই পচা গন্ধ পাই না, এবং মাঝরাতে সেই বিভীষিকাময় কণ্ঠস্বর আর আমাদের তাড়া করে না। আমরা চার দেয়ালের মধ্যে আবার সেই পুরনো নিরাপত্তা খুঁজে পেয়েছি। কিন্তু শুধু শুভর মাদুলিটা আজও খোলেনি। শুভ আজও রাতে ঘুমোতে পারে না। ওর মাদুলিটা ওর বুকের উপর পাথরের মতো চেপে বসে আছে। ও আজও মাঝরাতে কারো ভারী পায়ের আওয়াজ শোনে। ওর কানের কাছে সেই ফাটা বাঁশের মতো গলা এখনো ফিস ফিস করে বলে, মাদুলিটা বড্ড টাইট রে, খুলে ফেল না দাদু ভাই। আমরা বুঝতে পারছি পীর বাবা ঠিকই বলেছিলেন, শুভর দাদুর এই রুহু এখনো মুক্তি পায়নি, আর যতক্ষণ ওই রুহু পিশাচের কবলে বন্দী থাকবে ততদিন শুভর মুক্তি নেই। আর সেই কাটোয়ার বাড়িটা, শুভর মামা ওই বাড়িটা বিক্রি করে দিয়েছেন অনেকদিন আগে, কিন্তু শুনেছি আজ পর্যন্ত কোনো মালিক ওই বাড়িতে এক সপ্তাহের বেশি টিকতে পারেনি। উত্তরে সে অভিশপ্ত ঘরের দরজাটা নাকি আজও মাঝরাতে নিজে থেকেই খুলে যায়। আজও অন্ধকারের উপার থেকে কেউ একজন অপেক্ষায় থাকে আমাদের 6 জনের মধ্যে শুধু সেই শেষ মানুষটার জন্য, যার গলার মাদুলিটা আজও খোলেনি। এটাই ছিল আজকের ঘটনা। আপনাদের ভালোবাসার প্রতিক্রিয়া পেলে সামনে আরো লিখতে উৎসাহ পাবো। শেষে ছোট্ট একটা কথা, অজানার পেছনে অকারণে ছুটবেন না। সব রহস্য জানতেই হবে এমন নয়, কিছু রহস্য দূরে থাকাই ভালো। গৌরব, প্রিয়াঙ্কা, তানভীর ভাই এবং প্রেত কথা ফ্যামিলির সবাই ভালো থাকবেন। সায়ক। চলুন শোনা যাক আজকের এপিসোড। জ্যোৎস্না রাতে যেটা সব থেকে সুন্দর দেখায় সেটার কাছে যেতে আমি, কারণ সুন্দরের মুখোশ পরেই সে আসে। যে আসে সে তোমায় আর ফিরতে দেয় না। এই ঘটনাটি ঠিক এরকম একটি থিমের উপর। অদ্ভুত একটি ঘটনা। শুনুন, কষ্ট লাগবে, খারাপ লাগবে, ভয়ও লাগবে, সব মিলিমিশে ঘটনাটি জমজমাট। যেভাবে লিখছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনা পাঠিয়েছেন বৃষ্টি। লিখছেন, গৌরবদা, আমি বৃষ্টি জানা, পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার ছত্রী নামক গ্রামে থাকি। প্রিয় প্রেত কথা পরিবারের অন্যতম সদস্য এবং তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠের কনিষ্ঠ ভক্ত। এর আগে আমি একটি ঘটনা পাঠিয়েছিলাম, সেটি হয়তো প্রেত কথায় বলার উপযুক্ত বলে মনে করেননি, তাই শোনানো হয়নি। সাহস করে আবার একটি ঘটনা পাঠালাম। জানি না এই ঘটনা কতটা তোমার দৃষ্টিগোচর হবে। এটা প্রায় 37 বছর আগের ঘটনা। ঘটনাটি আমি আমার মায়ের কাছে শুনেছি। এটা মামার বাড়ির পাশে ঘটেছিল। এবার আসি ঘটনায়। গ্রামের পশ্চিম পাড়ায় সুবলদের বাড়ি। মাটির দেওয়াল, টিনের চাল, সামনে উঠোন এবং পেছনে বাঁশবাগান। বাড়িতে 3 জন মানুষ, বিমলবাবু, তার স্ত্রী এবং তার একমাত্র ছেলে সুবল। ছোট সংসার, কিন্তু অভাব নেই। বিমলবাবুর বিঘে 3 জমি আছে, 2টো গরু আছে, আর ছেলেটা ম্যাট্রিক পাস। গ্রামের হিসেবে ভালোই। সুবলের বিয়ে হলো সেই বছর শীতের মুখে, ধুমধাম করে। উঠোনে শামিয়ানা টাঙানো, কাঁসার থালায় খাওয়া, ব্যান্ড বাজছে, পাড়ার বাচ্চারা আতশবাজি ফাটাচ্ছে। গ্রামের লোকে বলল, বিমলবাবুর বাড়িতে এমন বিয়ে এই তল্লাটে অনেকদিন দেখা যায়নি। যার সঙ্গে বিয়ে হলো মেয়েটির নাম রেনু। রেনুকে প্রথম দেখলে মনে হতো এই মেয়ে হাসতে হাসতে জন্মেছে। তার মুখে একটা আলো ছিল, সত্যিকারের আলো, যেটা কিছু মানুষের থাকে। ঘোমটার ফাঁক দিয়ে যখন প্রথমবার সুবলের দিকে চোখ তুলে তাকালো, সুবলের কান পর্যন্ত লাল হয়ে গেল। পাড়ার মেয়েরা কনুই দিয়ে খোঁচাখুচি করল। দিদা মানে সুবলের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন এবং আঁচল দিয়ে চোখ মুছছিলেন। বুকের ভিতরটা ভরে উঠেছে। রেনু ঘরে এলো আর বাড়িটা বদলে গেল। সকালে উঠোনে ঝাঁট দেওয়ার শব্দ, রান্নাঘর থেকে মশলা ভাজার শব্দ, আর সন্ধ্যাবেলা উঠোনে বসে শাশুড়ির সঙ্গে পান সাজাতে সাজাতে গল্প। সব মিলিয়ে সুবলদের বাড়িতে এতদিন যেটা ছিল না সেটা এলো, একটা মেয়ের উপস্থিতি। 6 মাস পর একদিন সকালবেলা রেনু উঠে হঠাৎ করে বমি করল। দিদা বুঝে গেলেন যে কি ঘটনা, এবং দাইমাসি এসে নিশ্চিত করলেন যে রেনু মা হবেন। দিদা সেদিন কালীতলায় গিয়ে মাটিতে কপাল ঠেকালেন। কাঁদতে কাঁদতে বললেন, মা, নাতি দে, সুস্থ নাতি দে। বিমলবাবু চুপচাপ মানুষ, মুখে কিছু বলেননি, কিন্তু সেদিন সন্ধ্যাবেলা উঠোনে বসে উনি তামাক টানতে টানতে তার ঠোঁটের কোণে একটা হাসি দিলেন, যেটা কেউ কোনোদিনও দেখেননি। গ্রামের বুড়িরা এসে রেনুকে বলল, সাবধানে থেকো মা, সন্ধ্যের পর একা বাইরে যেও না, রাতে বাথরুম যেতে হলে কাউকে ডেকো। গর্ভবতী মেয়ের শরীরে একটা আলাদা টান থাকে, যেটা ভালো জিনিস নয়, বুঝলে?
রেনু হেসে বলল, এইসব কি আর এই যুগে কেউ মানে গোসাই মা? বুড়িরা মাথা নেড়ে চলে গেল। যাওয়ার সময় একজন বলল, যুগ বদলায় মা, কিন্তু ওরা বদলায় না। রেনু সে কথা শুনেনি, শুনলেও হয়তো হাসত। 7 মাস চলছে, জ্যোৎস্না রাত। রেনুর ঘুম ভাঙলো, বাইরে যেতে হবে। আগেকার দিনে তো ঘরের মধ্যে বাথরুম ছিল না, তাই গ্রামগঞ্জে যেগুলো হতো আর কি, বাইরে বাথরুম থাকতো। তো রেনু উঠে সুবলের দিকে তাকালো এবং দেখলো যে সুবল ঘুমোচ্ছে। রেনু ভাবলো যে থাক, 2 মিনিটের কাজ। তো সে দরজার কাছে গিয়ে জানলাটা দিয়ে বাইরে একবার দেখলো। বাইরেটা দেখেই রেনু থমকে গেল। রেনু দেখলো বাড়ির বাইরে উঠোনে একটা গরু দাঁড়িয়ে আছে। সাদা গরু, সম্পূর্ণ সাদা। এতটা সাদা যে জ্যোৎস্নায় মনে হচ্ছে গরুটা জ্বলছে। গরুটা মাথা নিচু করে ঘাস খাচ্ছে, ধীরে ধীরে, যেন কোনো তাড়া নেই। তো রেনু ভাবলো যে এত রাত্রিবেলা গরু, তাও আবার আমাদের বাড়ির বাইরে, নিশ্চয়ই কারোর গোয়াল থেকে ছুটে এসেছে। এবং রেনু ভাবলো যে না, বাইরে যাই এবং বাইরে গিয়ে গরুটাকে বেঁধে রাখি, পরের দিন সকালবেলা যার গরু হবে সে এসে নিয়ে যাবে। গ্রামে এরকমটা হয়। তো রেনু দরজা খোলে এবং দরজা খুলে উঠোনে নামে। রেনু যখন দরজা খুলে উঠোনে নামে, নেমে দেখছে বাইরে যে গরুটা ছিল ওই গরুটা নেই। গরুটা কোথাও নেই। আর চাঁদের আলোয় ওদের পুরো গোটা উঠোনটা ঝলমল করছে। এবার এত বড় একটা সাদা গরু, ওর তো লুকোনোর জায়গা নেই। সে কোথায় যাবে এত তাড়াতাড়ি? রেনু তো জাস্ট জানলা থেকে দেখে বাইরে বেরোলো। বাতাসের মধ্যে একটা গন্ধ আছে, ভেজা খড় আর গোয়াল ঘরের, যেটা স্বপ্নে আসে না। মানে রেনু এটা স্বপ্নে দেখেনি, রিয়েলি দেখেছে। এরপর আবার রেনুর সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে। এর 2 দিন পর রেনু আবার যখন রাত্রিবেলা টয়লেট করতে ওঠে, দেখে যে ওই একই গরু ওদের উঠোনে ঘাস খাচ্ছে। এই ঘটনাটা দেখার পর রেনু যখন আবার বাইরে যায়, বাইরে গিয়ে দেখছে গরুটা নেই। এরকম ঘটনা পরপর 2 বার হওয়ায় রেনু একটু অবাক হয় এবং অবাক হয়ে ও সুবলকে ডাকে এবং দিদাকে ডাকে এবং বলে যে দেখো, এরকম ব্যাপার, আমি একটা গরু দেখেছি, যে গরুটাকে আমি জানলা দিয়ে দেখছি কিন্তু ঘরের বাইরে বেরোলে আর দেখতে পাচ্ছি না, এবং এটাই নিয়ে আমার সাথে 2 বার ঘটলো। তো সবাই বললো রেনুকে যে দেখো, তোমার ঘুম ঠিক মতো হচ্ছে না, তো এই অবস্থায় হয় এরকমটা। রেনু চুপ করে গেল, কিন্তু তার চোখে সেই আলোটা যেটা রেনুর চোখে মুখে ছিল সেটা নিভে গেল, যেটা নিয়ে সে এই বাড়িটায় ঢুকেছিল। মেয়েটা যেন আর আগের মতো রইল না। দেখতে দেখতে ডেলিভারির রাত চলে এলো। মাঝখানে কিন্তু এরকম ঘটনা আর ঘটেনি। ঘরের মধ্যে দাইমাসি, দিদা সবাই রয়েছে। সুবল বাইরে বসে আঙুল কামড়াচ্ছে এবং ভেতর থেকে রেনুর গোঙানির শব্দ শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে চিৎকার, যেটা হয় বাচ্চা ডেলিভারি করার সময়। খানিকক্ষণ বাদে চারিদিক নীরব হয়ে যায়। দাইমাসি বেরোলেন, তার হাত কাঁপছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে কোনো একটা খারাপ খবর নিয়ে তিনি এসেছেন। তিনি বললেন যে মা এবং সন্তান দুজনেই মারা গেছে। বাড়ির সবাই চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল, যেন বাড়িটার ভিতর থেকে কেউ প্রাণ কেড়ে নিয়েছে। সুবল দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। সুবলের চোখ খোলা, কিন্তু সুবল যেন কিছুই দেখছে না। গ্রামের সব মানুষ ভাবল ভগবানের ইচ্ছে। ধীরে ধীরে করে বাড়িটা যেন কেমন ঝিমিয়ে পড়ল। অবশেষে বাড়ির লোকরা ঠিক করলো যে 1.5 বছর পর সুবলকে আবার বিয়ে দেওয়া হবে, এবং বিয়ে দেওয়া হলো। যার সঙ্গে বিয়ে হলো এবার, মেয়েটার নাম লক্ষ্মী। শান্ত মেয়ে, চুপচাপ মেয়ে। ও পৃথিবীটাকে এমন ভাবে দেখে যেন ও সব বোঝে কিন্তু কিছু বলে না। সুবলের ভাঙা জায়গাগুলো ও প্রথম দিন থেকেই চিনে নিল। 3 মাস পর লক্ষ্মী প্রেগনেন্ট হলো। আবার বাড়িতে খুশির খবর এলো, কিন্তু সেই খুশির নিচেও একটা ভয় এবার চেপে বসে আছে, যে ভয়টাকে কেউ নাম ধরে ডাকছে না। দিদা এবার অত্যন্ত সতর্ক, লক্ষ্মীকে একা বাইরে যেতে দেবেন না, এবং সুবলকে বলেছেন ছায়ার মতো থাকতে। 7 মাস হয়ে গেল। 7 মাসের মাথায় এরকমই একটি জ্যোৎস্না রাতে লক্ষ্মীর ঘুম ভাঙলো রাত্রিবেলা। লক্ষ্মীর কেন ঘুম ভাঙলো সেটা লক্ষ্মী নিজেও জানে না। যেন কেউ ডাকলো। লক্ষ্মী খাট থেকে নেমে
ঘরের জানলার কাছে গেল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল একটা গরু। সে গরুটা সাদা ধবধবে, ওদের উঠোনে দাঁড়িয়ে আছে এবং ঘাস খাচ্ছে। লক্ষ্মী চিৎকার করে উঠল, সুবল, সুবল, এই দেখো দেখো। সুবল ধরফর করে উঠে জানলায় গেল এবং গিয়ে দেখলো যে কিচ্ছু নেই। দুজনেই বাইরে দৌড়ে গেল এবং দেখলো উঠোনটা ফাঁকা, কোনো গরু নেই। লক্ষ্মী বলল, আমি এক্ষুনি দেখলাম এখানে একটা গরু ছিল। সুবল এবার হাঁটু ভেঙে বসে পড়ল উঠোনে, কারণ রেনুর কথা মনে পড়ে গেল সুবলের। ঠিক 7 মাস, ঠিক এরকমই একটা 7 নম্বর মাসে জ্যোৎস্না রাতে এই একই ঘটনা ঘটেছিল রেনুর সাথে। সুবল যেন বুঝে গেল কি হতে চলেছে, কিন্তু কিছু করার নেই, কিছু করার কোনোদিনই ছিল না। ডেলিভারির রাত, বাচ্চার কান্না শোনা গেল। ছেলে হয়েছে। দিদা বেরোলেন কোলে, বাচ্চাটা জীবিত। কিন্তু দিদার চোখ দেখে সুবলের আর কিছু জানার বাকি রইল না। লক্ষ্মী ছেলেটাকে পৃথিবীতে রেখে চলে গেছে। লক্ষ্মী মারা গেছে। একই বাড়ি, একইভাবে 2 বার একই ঘটনা। এবার আর কেউ ভগবানের ইচ্ছে বলল না। সবাই বলল যে তোমরা একজন তান্ত্রিকের কাছে যাও। তান্ত্রিক সব শুনে বললেন যে তোমাদের বাড়ির কাছে কি কোনো গরু মারা গেছিল, তোমাদের গোয়ালে বা তোমাদের বাড়ির পাশে? তো বললো যে হ্যাঁ, মারা গেছিল। এমন তো গরু মারাই যায়। বলছে গরুর কি গলায় দড়ি বাঁধা অবস্থায় গরুটা মারা গেছিল? তো দিদা বলে যে হ্যাঁ, এরকম তো হয়েছে। তখন তান্ত্রিক বলে যে দেখো, দড়ি বাঁধা নিয়ে যে গরু মরে তার আত্মা মুক্তি পায় না। এই ভূতটাকেই বলে গোভূত বা গোমুয়া, এবং এই গোমুয়া গর্ভবতী মেয়েদেরকে টানে। সেই সাদা গরু, ওটা গরু না, ওটা একটা টোপ। যে দেখে তাকে ওই গরু ছাড়ে না। তান্ত্রিক পুজো করলেন, বাড়ি বন্ধন করলেন। সুবল আর বিয়ে করেনি। ছেলেটাকে দিদার মাসিরা মানুষ করেছে। সুবল বেঁচে ছিল, কিন্তু বেঁচে থাকা আর বাঁচা এক জিনিস তো নয়। সেই ছেলে আজ বড় হয়েছে, বিয়ে করেছে, সুখে আছে। কিন্তু ছত্রী গ্রামে আজও একটা নিয়ম, জ্যোৎস্না রাতে উঠোনে সাদা কিছু দেখলে দরজা বন্ধ করো, তাকিও না। কারণ সে হয়তো তোমার জন্যই এসেছে, আর তুমি বাইরে পা রাখলে ফেরা নেই। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চলে যাবো আজকের আমাদের পরবর্তী ঘটনায়। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে। সাউন্ডের সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। শুনছেন প্রেত কথার 594 নম্বর এপিসোড। এবং আপনিও আপনার জীবনে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন pretkotha@gmail.com, অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা, বাংলায় লিখে পাঠান, তাহলে খুব সুবিধা হয়। আশা করছি আপনাদের প্রেতকথার এই এপিসোডগুলি ভালো লাগছে। আমরা 600তম এপিসোডের দিকে এগিয়ে চলেছি। চলুন আজকের পরবর্তী ঘটনা শোনা যাক। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। নমস্কার গৌরবদা, আমি সৌরকিরণ সাহা, তোমার প্রেতকথা চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। আমি 2022 সাল থেকে তোমার চ্যানেলের শ্রোতা। তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে শোনা ঘটনাগুলি আমার দৈনিক একাকিত্বের সঙ্গী। এতদিন তোমাকে ঘটনা পাঠানোর সাহস হয়নি। আজ সাহস করে আমার মায়ের মুখে শোনা তার জীবনের কিছু আশ্চর্য ঘটনা তোমার সাথে শেয়ার করব। ঘটনা সিলেক্ট হলে আমার পরিবারের অন্যান্য সদস্যদের অন্য কিছু অলৌকিক ঘটনাও পরবর্তীতে লিখে পাঠাবো। আমার মা যেভাবে ঘটনাটি বলেছেন সেভাবেই শুরু করলাম। আমি ঝুমা সাহা। ছোট থেকেই কৃষ্ণনগরে বড় হয়েছি। বিশেষ কারণে জায়গার নাম উল্লেখ করলাম না। আমি ছোট থেকেই দিদার কাছে থাকতে ভালোবাসতাম। আমার দিদাকে আমি দিদি বলে সম্বোধন করতাম। বাড়ির বড় মেয়ে হওয়ায় মা ছোট বোনকে নিয়ে ঘুমোতো এবং আমি বাবা মায়ের কাছে ঘুমোতাম না, দিদার কাছেই ঘুমোতাম। দিদার সঙ্গে খাওয়া, ঘুমোনো, ঘোরা সবই করতাম। দিদা যদি কোথাও বাইরে ঘুরতে যেত, আমিও যাওয়ার জন্য বায়না করতাম। আর যখন নিয়ে না যেত, তখন আমি লুকিয়ে কান্নাকাটি করতাম। খুবই কষ্ট হতো আমার, কাউকে বলতে পারতাম না। এভাবেই আমার দিদা একদিন বৃন্দাবন ঘুরতে যাচ্ছিল। আমাকে প্রথমে সেভাবে বলেনি,
পরবর্তীতে আমাকে জানায় যে সে ঘুরতে যাচ্ছে। তো মা দিদাকে বাসে তুলতে গেছিল এবং সেই সময় আমার মনে খুবই কষ্ট হচ্ছিল যে দিদা এরকম একা একা ঘুরতে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে না। তাই কষ্টে অভিমানে আমি আমাদের বাড়ির একটা ঘরে বসে কাঁদছিলাম। বাড়ি এসে মা খুব খোঁজাখুঁজি করছিলেন এবং আমাকে পেয়ে মা বললেন যে আরে আমি তো আছি, কান্নাকাটি করতে নেই, দিদা চলে আসবে ঠিক। মনের মধ্যে কষ্ট অভিমান সব নিয়ে বসেছিলাম ঘরের মধ্যে। হঠাৎ করে দেখি দিদা চলে আসছে, কারণ বাসটা একটু রাস্তা গিয়েই কোনো একটা অজ্ঞাত কারণে খারাপ হয়ে যায়। বাসের অন্যান্য সকল যাত্রীরা সবাই বাড়ি ফিরে আসে। দিদা বাড়ি চলে আসায় আমার খুব আনন্দ হয়েছিল সেই দিন। পরবর্তীতে কালের চক্রে দিন যেতে যেতে সময় বদলায়, আমার দিদারও বয়স বাড়ে এবং শারীরিক অবনতি ঘটতে থাকে। পরবর্তীতে আমরা বড় হই, আমার বিয়ে হয়। একদিন রাত্রিবেলায় খাওয়া দাওয়া শেষ করে আমি, আমার ছেলে এবং ছেলের বাবা আমরা তিনজন ঘুমিয়ে পড়ি। তখন এক প্রকার তন্দ্রাচ্ছন্ন ভাব। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নে দেখছি আমি গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি। গঙ্গার দুই পারে বসার জায়গা, সিঁড়ি বাঁধানো ঘাট। সিঁড়ি বাঁধানো ঘাটের ধারে কতগুলো বউ এবং আমি তাদের সঙ্গে গল্প করছি। হঠাৎ করেই আমার পাশে দিদা এসে বসে। আমি বুঝতে পারিনি তখন। দিদাকে দেখে আমি অবাকও হইনি বিশেষ। দিদা হঠাৎ করে আমাকে বলে, চল আমার সঙ্গে চল। আমি দিদার অনুগত, তাই তার কথা শুনে উঠে দাঁড়ালাম। তারপর সিঁড়ি দিয়ে জলের দিকে নেমে যাচ্ছিলাম। হঠাৎ করেই আমার কি মনে হলো, আমি দিদাকে বললাম, না আমি যাব না তোমার সঙ্গে, আমি কেন যাব? এই বলে এক ঝটকায় আমি হাতটা সরিয়ে নিই। আর এই কথাটা বলতে বলতেই স্বপ্নে আমার ঘুমটা ভেঙে যায় ফোনের আওয়াজে। ফোনটা এলো রাত্রি 1:20। আমার স্বামী ফোন ধরার সঙ্গে সঙ্গেই মা জোরে জোরে চিৎকার করে কান্না দিয়ে উঠল। আমি এক ঝাঁপে খাটে উঠে বসলাম। তারপর জিজ্ঞাসা করলাম, কার ফোন এসেছে? কলটা কেটে গেল। তারপর আমি আবার ফোন করলাম। মা খুব কান্নাকাটি করছিল। আমায় কেঁদে বলল, তোর দিদা আর নেই, সেই জগৎ ছেড়ে পরলোক গমন করেছে। স্বপ্ন দেখে দিদা আমাকে ছেড়ে চলে গেল। তারপর আমরা আর ঘুমোতে পারলাম না। আমার যেখানে শ্বশুর বাড়ি, সেখান থেকে দিদার কাছে যেতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে। শীতের সকাল, ভোর হতে হতে দিদার কাছে পৌঁছে গেলাম। দিদাকে সবাই মিলে আমরা শ্মশানে নিয়ে গেলাম। আজও দিদাকে ভুলতে পারি না আমি। ভালোবাসার স্নেহে মানুষের মধ্যে এক আত্মার টান আসে। হয়তো সেই টানের জন্যই দিদা স্বপ্নে আমায় বলেছিল, চল আমার সঙ্গে। এই ছিল আজকের ঘটনা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আমি ঘটনাটা সিলেক্ট করেছি, হয়তো ছোট ঘটনা, কিন্তু এই ঘটনাটা সিলেক্ট করার পিছনে সব থেকে বড় কারণ হলো এই যে স্বপ্নের মাধ্যমে যে একটা খবর আসা, সেটা স্বপ্নতে বুঝতে না পারা, কিন্তু ঘুম ভাঙার পর যখন আসল ঘটনাটা উনি শুনলেন যে ওনার দিদা আর নেই, সেই মুহূর্তটার মধ্যে কতটা অলৌকিকতা আছে এইটা ফিল করে আমি এই ঘটনাটা সিলেক্ট করেছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি। চলে যাচ্ছে এখন একটা বড় ঘটনায়। শুনুন, কানে হেডফোন দিয়ে রেডি হয়ে যান। প্লিজ কমেন্ট করবেন, একটু বেশি বেশি কমেন্ট চাই আমাদের। লাইক করবেন আর শেয়ার করবেন প্রেতকথার এপিসোডগুলিকে। প্রত্যেক শুক্রবার আর রবিবার ঠিক রাত 10টার সময় চলে আসবেন এপিসোড শুনতে। চলুন আজকের শেষ ঘটনাটা শোনা যাক। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ভূত কথা, let there be fear with Fly। প্রিয় দর্শক, গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।